সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের অধ্যায় 1। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে বল, চাপ ও শক্তি। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আমরা আলোচনা করব। এটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র এবং স্থিতি ও গতি জড়তা। নিউটনের প্রথম সূত্রটি বুঝতে হলে স্থিতি এবং গতি জড়তা বুঝতে হয়, সেজন্যই এই বিষয়টি এখানে আলোচনা করা হচ্ছে। আমরা প্রথমে দেখি যে নিউটনের প্রথম সূত্র আলোচনা করার ক্ষেত্রে আগে আমরা তার সম্পর্কে একটু জেনে নেই। আইজ্যাক নিউটন ছিলেন একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। 300 বছর আগে তিনি গতি, মহাকর্ষ এবং আলো ইত্যাদি বিষয়ে বিশাল অবদান রেখে গেছেন। নিউটন গণিতেও অত্যন্ত পারদর্শী ছিলেন। জার্মান গণিতবিদ লিবনিজ এবং নিউটনকে ক্যালকুলাসের আবিষ্কারক হিসাবে বিবেচনা করা হয়। নিউটন একই সঙ্গে তাত্ত্বিক এবং ব্যবহারিক পরীক্ষণে দক্ষ বিজ্ঞানী ছিলেন। গতি ও মহাকর্ষ নিয়ে তার ভাবনা ছিল পুরোপুরি তাত্ত্বিক, আবার আলো সংক্রান্ত অনেক ব্যাপারে তিনি সরাসরি পরীক্ষণের মাধ্যমে অনেক কিছু প্রমাণ করেছেন। এখন যেমন বৈজ্ঞানিক জার্নালের মাধ্যমে বিজ্ঞানীদের কাজগুলো প্রকাশিত হয়, 3 শতাব্দী আগের অবস্থাটি ঠিক এমন ছিল না। তখন কেউ বই লিখে নিজের কাজ প্রকাশ করতেন। নিউটন লিখেছিলেন যে বইটির নাম হচ্ছে Philosophiae, Naturalis, Principia, Mathematica। ল্যাটিন ভাষায় লেখা এটা একটা যুগান্তকারী বই, বা যেটা ম্যাথমেটিকা নামে পরিচিত। আমরা এখানে গতি এবং স্থিতি ও গতি জড়তার বিষয়টি আলোচনা করব। জড়তা হচ্ছে মূলত যে অবস্থায় থাকে বস্তুটি সেই অবস্থায় থাকতেই বা সেই অবস্থায় অবস্থান করে বা থাকে, এটাকে আমরা আসলে জড়তা বলে থাকি। জড়তা দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। অর্থাৎ স্থিতি যে বস্তুটা স্থির থাকে সেটা স্থির থাকতে চায়, আর যেটা গতিশীল অবস্থায় থাকে সেটা গতির মধ্যেই থাকতে চায়। স্থিতি জড়তাকে ইংরেজিতে আমরা স্ট্যাটিক ইনার্শিয়া আর গতি জড়তাকে ডাইনামিক ইনার্শিয়া বলে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাসের মধ্যে, এটা একটা স্থির বাসটা এখনো চলমান অবস্থায় নাই, এটা স্থির অবস্থায় আছে। এই অবস্থায় যখন বাসটা হঠাৎ করে চলতে শুরু করে তখন দেখা যায় যে তার মধ্যে যদি কোনো যাত্রী দাঁড়িয়ে থাকে তাহলে সে দেখা যায় যে একদিকে পিছনের দিকে, তার মাথাটা পিছনের দিকে চলে যাচ্ছে কিন্তু পা নিচের দিকে স্থির থাকতেছে। এই হচ্ছে বিষয়টা, অর্থাৎ এটাকে আমরা স্থিতি জড়তা এক্সাম্পল বলে থাকি। যে স্থিতিশীল বস্তু দেখা যায় যে নিচের অংশটা, শরীরের নিচের অংশ পূর্বের জায়গায় থাকতেছে কিন্তু উপরের অংশটা পিছনের দিকে হেলে যাচ্ছে। এখানে আমরা স্থিতি জড়তার আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি যে আমরা যদি কোনো কার্ডবোর্ডের উপর একটা কয়েন রাখি এবং কার্ডবোর্ডটা খুব দ্রুত এখান থেকে সরিয়ে নিই, তাহলে দেখা যায় যে কয়েনটা কার্ডের সাথে যাচ্ছে না, সেটা স্থির থাকতেছে এবং সেটা নিচের দিকে বা গ্লাসের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ স্থির বস্তুটা স্থির থাকতেই পছন্দ করে বা স্থির থাকে। তো এটাই হচ্ছে স্থিতি জড়তার একটা উদাহরণ। অপরদিকে আমরা গতি জড়তার একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি যে যদি একটা চলমান গাড়ি বা চলন্ত গাড়িতে দেখা যায় যে সকল বস্তু একটা গতিশীল বা গতিপ্রাপ্ত হয়, সেটা তখন গতিতেই থাকতে চায়। এখন দেখা যায় যে হঠাৎ করে যদি এই গাড়ির ব্রেক কষা হয় তখন দেখা যায় যে তার শরীরের নিচের অংশটা স্থির থাকতেছে কিন্তু উপরের অংশটা সামনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সামনের উপরের অংশটা একটা গতিপ্রাপ্ত অংশ। তো এটাই হচ্ছে যে গতিশীল বস্তু সবসময় গতিতে থাকতে চায়। তো এটা হচ্ছে গতি জড়তার একটা অংশ, যার কারণে শরীরের উপরের অংশটা হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যাচ্ছে। এখানে আমরা গতি এবং স্থিতি জড়তার আরো কিছু বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের বইয়ের মধ্যে ভাবনার খোরাক যেটা বলা হচ্ছে যে কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কেন। তো এখানে বলা হয়েছে যে এটা স্থিতি জড়তার কারণে। জড়তা হলো যে কোনো বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকার প্রবণতাকে আমরা জড়তা বলে থাকি। স্থিতি জড়তা হলো কোনো বস্তুর স্থির থাকার প্রবণতা। কাঁথা বা কম্বল যখন লাঠি দিয়ে আঘাত করা হয় তাহলে কম্বলে থাকা ধুলাবালি স্থিতি জড়তার কারণে স্থির থাকে, কিন্তু কম্বলে লাঠি দ্বারা আঘাত করার কম্বল সরে যায় আর তখন স্থির ধুলাবালি মাটিতে পড়ে যায়। আমরা কয়েনের বেলায় যে ঘটনাটি দেখেছিলাম, অর্থাৎ কাঠটা সরানোর পরেও দেখা গেছে যে কয়েনটা
তার সাথে না গিয়ে নিচের দিকে পড়ে গেছে। ঠিক এখানেও স্থিতি জড়তার কারণে একই ঘটনা ঘটতেছে। আর গতি জড়তার ক্ষেত্রে আমরা দেখি যে স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন, কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন? স্পিন বোলারদের যেটা আছে যে তাকে বলকে ঘুরাতে হয়, বলকে ঘুরানোর জন্য তাদের যতটা সম্ভব সঠিকভাবে ধরা এবং নিক্ষেপ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা করার জন্য তাদের বল করার সময় শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য এক জায়গায় দাঁড়ানো প্রয়োজন। যদি তারা দৌড়াতে শুরু করে তাহলে তারা তাদের শরীরের ভারসাম্য হারাতে পারে এবং বলকে সঠিকভাবে ধরতে বা নিক্ষেপ করতে পারেন। এটা হচ্ছে স্পিন বোলারদের ক্ষেত্রে। আর পেস বোলারদের জন্য দেখা যায় যে বলকে দ্রুত গতিতে নিক্ষেপ করার জন্য, অর্থাৎ যতটা সামনে নিয়ে যাওয়া যায়, শরীরের ওজন এবং গতি ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এই জন্য এখানে শরীরটাকে গতিশীল করতে হবে বা বোলারের দেহটাকে গতিশীল করতে হবে। এটা করার জন্য তাদের বল করার সময় শরীরের ওজনকে পিছনের দিকে স্থানান্তর করতে এবং সামনের দিকে ধাক্কা দিয়ে দৌড়ানোর জন্য দৌড়াতে প্রয়োজন হয়। এটি তাদের বলকে আরো শক্তি দেয় এবং এটি দ্রুত গতিতে নিক্ষেপ করা যায়। আমরা এখানে নিউটনের প্রথম সূত্রটি দেখতে পাচ্ছি যে এখানে স্থিতি জড়তা এবং গতি জড়তাকে একত্রে জড়তা বলা হয়েছে। স্থির বস্তু স্থির থাকার এবং গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা, সেটাই হচ্ছে তাদের জড়তা। নিউটন তার গতির প্রথম সূত্রে এই জড়তার বিষয়টি বলেছে। নিউটনের প্রথম সূত্রে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি এই পাথরটাকে বল প্রয়োগ করে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করতেছে, একটা গতি তৈরি করার চেষ্টা করতেছে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। কিন্তু এইখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পৃথিবীতে বাতাস আছে বা এই বস্তুটা কোনো কিছুর সাথে ঘর্ষণ সৃষ্টি করে দেখা যায় যে এক সময় সে স্থির হয়ে যায়। অর্থাৎ এটা গতিশীল বস্তু সব সময় গতিশীল অবস্থায় থাকবে এমন না, এটা একটা ব্যতিক্রম বিষয়। কিন্তু অপরদিকে আমরা দেখি যে ভূ-উপগ্রহ বা যেগুলো আছে মহাশূন্যে, সেখানে বাতাস না থাকার কারণে সেখানে যে বস্তুটা গতিশীল থাকে সেটা সব সময় চলমান অবস্থাতেই চলতে থাকে। এটা একটা ব্যতিক্রমী বিষয়। এই ছিল মোটামুটি নিউটনের সূত্র এবং তার সাথে গতি এবং স্থিতি জড়তার যে বিষয়গুলা, সেগুলা আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি বিষয়টা আমরা সুস্পষ্টভাবেই বুঝতে পেরেছি। এখানে আমরা আরেকটা বিষয় ভাবনার খোরাক হিসেবে দেখতে পাচ্ছি, এটা প্রথম সূত্রের সাথে কিছুটা মিল আছে, যে এখানে দুইটা বস্তু দেখা যাচ্ছে, যে দুইটা সুতা, একটা বি সুতা, একটা হচ্ছে এ সুতা। এখানে বলা হয়েছে যে উপরের ছবিতে একটা ভারী বস্তু একটা সুতা দিয়ে ঝুলছে, এটা একটা ভারী বস্তু, আর বস্তুটার নিচে বাঁধা আরেকটি সুতা ঝুলছে। নিচের সুতা ধরে হেঁচকা টান দিলে এ অংশের এবং ধীরে ধীরে টান দিলে বি অংশের সুতা ছিঁড়বে কেন? এটা হচ্ছে বিষয়টা। এই অংশের সুতাটা দেখা যায় যে ভারের সাথে স্থির অবস্থায় আছে, এই অংশ যেটা আছে সেটা স্থির অবস্থায় আছে এবং যখন হেঁচকা টান দেওয়া হয় তখন স্থির জড়তার কারণে ভারের কাছাকাছি এই অংশের সুতাটি ছিঁড়বে। অর্থাৎ এটা যদি হেঁচকা টান দেওয়া হয় তখন দেখা যায় যে এদিক থেকে ছিঁড়ে যাবে। কিন্তু ধীরে ধীরে যখন টানা হয় তখন সুতার গতিটা উপরের দিকে প্রবাহিত হয়, উপরের দিকে আসে এবং তখন দেখা যায় যে ভারের কারণে সুতার নিচের অংশ বি অংশটা ছিঁড়ে যাবে, উপরের অংশ যেটা আছে এটা ছিঁড়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে মূল পার্থক্যটা এই জড়তার ক্ষেত্রে আমরা দেখি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি। আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আল্লাহ হাফেজ।